ব্রাজিলে এই প্রথম দিনে ৪,০০০-এর বেশি মৃত্যু। সংক্রমিত হওয়ার পর ৬ মাস পর প্রতি ৩ জনের একজন ভোগেন মস্তিষ্কের নানা রোগে। শুরু হলো ইরানের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরানোর আনুষ্ঠানিক তৎপরতা। আলোচনায় উদ্বিগ্ন ইসরায়েল। একসাথে ভারত ও পাকিস্তান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। দিল্লির সাথে বাড়াতে চান সামরিক সহায়তা। ইসলামাবাদে বাণিজ্য বাড়ানোর আশা। দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। করোনা মহামারীর মধ্যে এই প্রথম দিনে ৪,০০০-এর বেশি মৃত্যু দেখল ব্রাজিল। ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪,২১১ জনের। এ সময় ৮৩,০০০ মানুষের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোভিডে ব্রাজিলে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩,৩৭,০০০। সব মিলিয়ে ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে আরও ১১,৮০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। মোট প্রাণহানি ২৮,৮৫,০০০ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে মোট সংক্রমিত ১৩,৩০,০০,০০০-এর ওপর। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৯০৬ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটির ৬১,০০০-এর বেশি মানুষের শরীরে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে ওঠা ব্যক্তিদের মধ্যে প্রতি ৩ জনের একজন মস্তিষ্কের নানা রোগে ভোগেন। দি ল্যান্সেট সাইকিয়াট্রি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, করোনায় ৩৪% ব্যক্তির সংক্রমিত হওয়ার ৬ মাসের মধ্যে স্নায়বিক বা মানসিক সমস্যা ধরা পড়ছে। সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগেন দুশ্চিন্তায়। এমনকি 14%-এর মধ্যে দেখা যায় রাগজনিত সমস্যা। আক্রান্তের পর হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা এই সমস্যায় বেশি পড়ছেন। কমপক্ষে 2,36,০০০-এর বেশি করোনা রোগীর ইলেকট্রনিক স্বাস্থ্যগত তথ্য গবেষণা করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এদিকে দৈনিক সংক্রমণ শনাক্তের রেকর্ড গড়ল ভারত। মহামারী শুরুর পর ২৪ ঘন্টায় প্রথমবার ১,১৫,০০০ মানুষের দেহে মিলেছে করোনা ভাইরাস। এই দিন ৬৩১ জন মৃত্যুবরণ করেছেন করোনায়। দৈনিক সংক্রমণ শনাক্তের শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে মঙ্গলবারও ৫৫,০০০-এর বেশি মানুষের দেহে মিলেছে ভাইরাস। রাজধানী দিল্লিতে এই বছরের মধ্যে সর্বোচ্চ ৫,০০০-এর বেশি সংক্রমণ শনাক্ত হয় মঙ্গলবার। এই কারণে রাত্রিকালীন কারফিউ সহ বেশ কিছু কঠোর বিধিমালা গ্রহণের ঘোষণা দিল আম আদমি সরকার, যা আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের হুঁশিয়ারি, আগামী ১ মাস মহামারীর দ্বিতীয় ওয়েভের সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখবে ভারত। তাই প্রয়োজন জরুরি সতর্কতা। মহামারী দিন দিন খারাপ পরিস্থিতির দিকেই যাচ্ছে। ঢেউয়ের মতোই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। গেল বছরের তুলনায় সংক্রমণের পরিমাণ কয়েক গুণ বেশি। সতর্ক করতে চাই, আগামী ৪ সপ্তাহ খুবই সংকটপূর্ণ। সবাই দয়া করে মেনে চলুন লকডাউন, কড়াকড়ির মতো সরকারি বিধিমালা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় বিপর্যস্ত ব্রাজিল। মহামারীতে বিপুল সংক্রমণ আর মৃত্যুর কারণে চরম সংকটে দেশটির অর্থনীতি। দেখা দিয়েছে খাদ্যের অভাব। অথচ আর্থিক প্রণোদনার পরিমাণ কমিয়ে দেওয়ার ঘোষণা ব্রাজিল সরকারের। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ হয়েছে রিও ডি জেনেরিও সহ বিভিন্ন শহরে। ঘরে নেই খাবার, নেই অর্থ, তাই শূন্য পাত্র নিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ চলছে ব্রাজিলে। করোনার কারণে বিপর্যস্ত লাতিন আমেরিকা। একদিকে নেই ভ্যাকসিন, অন্যদিকে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। এর মধ্যে অন্যতম দেশ ব্রাজিল। গেল কয়েকদিন ধরে করোনায় সংক্রমণ আর মৃত্যুর তালিকায় শীর্ষ দেশগুলোর অন্যতম অবস্থান দেশটির। পর্যটন ব্যবসা রফতানি বন্ধ থাকায় দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। ঘরে আমার মেয়ে না খেয়ে আছে, আমিও 2 দিন ধরে খাইনি। কিভাবে খাবো? না আছে খাবার, না আছে অর্থ, কোনো সাহায্যও পাচ্ছি না। একদিকে মানুষ মরছে, আরেকদিকে খাবারের সংকট, অন্যদিকে অর্থও নেই। পুরো ব্রাজিল যেন এখন নরকে পরিণত হয়েছে। এর আগে দেশটির নাগরিকদের পরিবার প্রতি $108 অর্থ সহায়তা দেয় সরকার। তবে কয়েক মাস পর অনিয়মিত হয়ে পড়ে এই কার্যক্রম। এরই মাঝে নতুন করে $27 অর্থ সহায়তা কমানোর ঘোষণা দেয় বোলসোনারো প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ।
$27 দিয়ে 4 জনের একটি পরিবারের পুরো মাসের জ্বালানি, রুটি এবং সবজি কেনার খরচ মেটানো যায়। সেই অর্থ এখন কম দেবে সরকার। এটা লজ্জাজনক যে ব্রাজিলের মতো একটি দেশে নিজেদের জনগণের মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে। 2020 সালে করোনা সংক্রমণ শুরুর পর ব্রাজিলে বেকারত্বের হার রেকর্ড ছাড়িয়েছে। দেশটিতে বর্তমানে 1,30,00,000 মানুষ কর্মহীন। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। স্থগিত করা হলো শিশুদের উপর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ট্রায়াল। মঙ্গলবার কর্মসূচির কর্ণধার অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড এই সিদ্ধান্ত জানান। বলেন, ভ্যাকসিন গ্রহণের পর প্রাপ্তবয়স্কদের রক্ত জমাট বাঁধার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখেই সাময়িক এই স্থগিতাদেশ। কিন্তু ট্রায়ালে অংশ নেওয়া 300 শিশু স্বেচ্ছাসেবীর মধ্যে নেই কোনো সমস্যা, বরং বিজ্ঞানীদের চূড়ান্ত পর্যবেক্ষণের অপেক্ষায় রয়েছেন তারা। ফেব্রুয়ারিতে শিশুদের উপর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ট্রায়াল শুরু হয়। জানানো হয় 6 থেকে 17 বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিনটি তৈরি করেছে করোনা প্রতিরোধক ব্যবস্থা। যুক্তরাজ্যের 3,16,00,000 নাগরিকের টিকাদান নিশ্চিত করেছে সরকার, যাদের 54 লাখ পেয়েছেন 2 ডোজ ভ্যাকসিন। অবশেষে ইরানের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরানোর আনুষ্ঠানিক তৎপরতা শুরু হলো। মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের সাথে বৈঠকে বসে আন্তর্জাতিক সম্প্রদায়। কোনো ঐকমত্য না হলেও আলোচনাকে ইতিবাচক বলছে দুপক্ষই। প্রাথমিক সমঝোতা অনুযায়ী 2015 সালের চুক্তির শর্ত মানবে তেহরান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। আলোচনার এই অগ্রগতিতে উদ্বিগ্ন ইসরায়েল। ইরানের পরমাণু ইস্যুতে অকার্যকর হয়ে পড়া চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফেরাতে শুরু হলো আনুষ্ঠানিক কূটনৈতিক তৎপরতা। মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের সাথে আলোচনায় বসে শক্তিধর রাষ্ট্রগুলো। সেখানে যুক্তরাষ্ট্র ছাড়াও উপস্থিত ছিল চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতিনিধিরা। মুখোমুখি বৈঠকে না বসলেও যুক্তরাষ্ট্রের বক্তব্য, ভবিষ্যৎ আলোচনার জন্য গঠনমূলক ও কার্যকরী পথ খুলে গেল। ইরানিদের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা না হলেও উদ্যোগকে সাধুবাদ জানাই। এটি গঠনমূলক এবং কার্যকরী পদক্ষেপ। এর মাধ্যমেই 2015 সালের চুক্তি মানতে বাধ্য করা যাবে তেহরানকে। যুক্তরাষ্ট্র কিভাবে চুক্তিতে ফিরতে পারে পরিষ্কার হবে সেই পথও। অবশ্য এখনও নিজ অবস্থানে অনড় ইরান। দাবি একটাই, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই চুক্তির সব শর্ত মানবে তারা। মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনোভাবেই শান্তি চুক্তিতে ফিরব না, এ ব্যাপারে কঠোর অবস্থানে ইরান। কিন্তু প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের শর্ত মানার কোনো আগ্রহ দেখছি না। সেক্ষেত্রে 20% পর্যন্ত পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি অব্যাহত থাকবে। কোনো ঐকমত্যে না পৌঁছালেও প্রাথমিক আলোচনাতেই উদ্বিগ্ন ইসরায়েল। বলছে গোটা বিশ্বের জন্য এটি অশনি সংকেত। সবচেয়ে বড় বিপত্তিটা হলো এবার আন্তর্জাতিক অনুমোদন নিয়েই ইরান ফেরত যাবে। পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে দেশটিকে ঠেকানোর কেউ থাকলো না। পরমাণু সমৃদ্ধ ইরান আমাদের জন্য মূর্তিমান আতঙ্ক। পরমাণু শর্ত মানছে না ইরান, এ অভিযোগে 2018 সালের মে মাসে ঐতিহাসিক চুক্তিটি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় ট্রাম্প প্রশাসন। এরপরই ইউরেনিয়াম উৎপাদন বাড়ানো সহ পারমাণবিক উৎপাদন কেন্দ্র খুলে দেয় ইরান। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের সাথে সামরিক সহায়তা বাড়াচ্ছে রাশিয়া। ভারতে উৎপাদিত হবে মস্কোর সমরাস্ত্র। মঙ্গলবার নয়াদিল্লির যৌথ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এছাড়া ভারতে পরমাণু ও মহাশূন্য গবেষণায় সহায়তা বাড়ানোরও ঘোষণা দেন তিনি। আগ থেকেই রাশিয়ান মিগ ফাইটার যুদ্ধবিমান এবং সুখয় 30 জেট তৈরি হচ্ছে ভারতের মাটিতে। এছাড়া দুদেশের সহযোগিতায় শক্তিশালী ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন হয় ভারতে। ধারণা করা হচ্ছে রুশ বাহিনীর হেলিকপ্টার উৎপাদনের তৈরির কাজ দেয়া হবে দিল্লিকে। দুদেশের সামরিক সহায়তা নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করবে যুক্তরাষ্ট্রকে। গেল বছর রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয়ের উদ্যোগ নেয়। ভারতে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রশাসন। রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক থাকা প্রত্যেক দেশের ওপরই চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এটা তাদের অলিখিত হুমকি। কিন্তু মিত্র দেশগুলোর সামরিক সক্ষমতার উপর আস্থা রয়েছে। এ কারণেই ভারতের মাটিতে আরও রুশ সমরাস্ত্র নির্মাণে আগ্রহী আমরা। তাতে মেক ইন ইন্ডিয়া বা স্বনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র।
এদিকে দীর্ঘ 9 বছর পর পাকিস্তান সফরে গেলেন রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। দুদিনের সফরের মূল উদ্দেশ্য প্রতিবেশী আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা। রাশিয়ার 13 জনের প্রতিনিধি দলের অন্যতম মস্কোতে নিযুক্ত আফগান মুখপাত্র জমির কাবুলভ। তার প্রচেষ্টায় গেল মাসে একদিনের জন্য মস্কোতে আলোচনায় বসেন আফগান সরকারের মুখপাত্র এবং তালেবান প্রতিনিধি দল। মে মাসে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা যুক্তরাষ্ট্রের। এর আগে শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার শক্ত অবস্থান নিতে চায়। ইসলামাবাদের দাবি, ল্যাভরভের সফর পাকিস্তান রাশিয়া সম্পর্কেও উন্নয়নের প্রমাণ। সফরে প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করবেন ল্যাভরভ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ৭৮% ভোট পড়ল। মঙ্গলবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই তথ্য জানায়। পাশাপাশি কলকাতার 8টি আসনের রিটার্নিং অফিসারকে সরানোর ঘোষণাও দেয় ইসি। জানা গেছে, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের এই সিদ্ধান্ত। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় অশান্তির মধ্যে হয় তৃতীয় দফার ভোট গ্রহণ। রাজ্যের 3 জেলার 31টি আসনে ভোট ছিল। এদিন কয়েকজন প্রার্থীর উপর হামলার অভিযোগ জমা পড়েছে কমিশনে। সেই তালিকায় রয়েছে তৃণমূলের সুজাতা মণ্ডল খাঁ এবং নাজমুল হক। অভিযোগ, কড়া নিরাপত্তার মধ্যেও বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছেন। আজও পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 4 জায়গায় রোড শো করেছেন। অন্যদিকে 4টি পৃথক জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এত লড়াই করেছেন এদেশে থেকে, মনে রাখবেন শান্ত হওয়া ভালো, কিন্তু কেউ যদি দুষ্টুমি করে তাকে দুটো থাপ্পড় দেওয়া ভালো। দেখুন, আপনাদের বলি, আমি একা জিতে তো আমি সরকার গঠন করতে পারবো না। 294 এর মধ্যে আমার 200 মিনিমাম চাই। 19 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিকই করোনা ভ্যাকসিনের টিকা পাবেন। প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন। 18 বছরের বেশি বয়সী সবাইকে দ্রুততম সময়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে 1 মের মধ্যে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা কর্মসূচির আওতায় আনার লক্ষ্য ছিল বাইডেন প্রশাসনের। তবে সেই সময়সীমা 2 সপ্তাহ এগিয়ে এনেছেন প্রেসিডেন্ট। বিভিন্ন রাজ্যে এরই মধ্যে 18 বছর বয়সীরা টিকা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এমনকি নিউ ইয়র্কে মঙ্গলবার থেকে 16 বছর বয়সীরাও টিকার আওতায় এসেছেন। মঙ্গলবার ভার্জিনিয়ায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে গিয়ে বাইডেন জানান, 19 এপ্রিলের মধ্যে সারা দেশেই প্রাপ্তবয়স্কদের টিকা নিশ্চিত করা হবে। এদিকে 1 ডোজ ভ্যাকসিনও নেই ক্যারিবিয়ান দেশ হাইতিতে। দেশটির জনসংখ্যা প্রায় 1,10,00,000, অথচ এই বিপুল জনগোষ্ঠীর জন্য করোনার টিকা সংগ্রহের কোনো উদ্যোগই নেয়নি সরকার। জাতিসংঘের পক্ষ থেকে 7 লাখ ডোজ টিকা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ভ্যাকসিন সংরক্ষণের এবং প্রয়োগের অবকাঠামো না থাকায় এসব কারণেই তারা এই পদক্ষেপ নেননি। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতি। দেশটির জনসংখ্যা প্রায় 1,10,00,000, অথচ এত বিপুল জনগোষ্ঠীর জন্য করোনার ভ্যাকসিনই নেই। করোনার বিস্তারের পর দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় 250 মানুষের, আক্রান্ত প্রায় 13,000। তা সত্ত্বেও ভ্যাকসিন না থাকার কারণ হিসেবে অবকাঠামোগত সংকটের কথা বলছেন দেশটির কর্মকর্তারা। দুটি সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। ধরা যাক আমরা 30 লাখ ডোজ ভ্যাকসিন পেলাম, কিন্তু সেগুলো রাখবো কোথায়? ভ্যাকসিন সংরক্ষণের মতো অবকাঠামো আমাদের নেই। দ্বিতীয়ত, এই ভ্যাকসিন প্রয়োগের মতো প্রশাসনিক সুবিধাও নেই। তাহলে কিভাবে ভ্যাকসিন কর্মসূচি পালন করা হবে? জাতিসংঘের উদ্যোগে হাইতিতে অ্যাস্ট্রাজেনেকার 7.5 লাখ ডোজ ভ্যাকসিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তবে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি এই ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়ে প্রকল্প। পরবর্তীতে হাইতি সরকারের পক্ষ থেকেও আর ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়নি। রয়েছে সচেতনতার অভাবও। মাস্কের অনেক দাম। সরকার যদি না দেয় তবে কোথায় মাস্ক পাবো? আর করোনা আমাদের হবে না। আমার বিশ্বাস সেটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বেশিরভাগ মানুষ বিশ্বাসই করে না যে করোনা বলতে কিছু আছে। কারো যদি কোনো উপসর্গ দেখা যায় তাহলে তারা ধরেই নেয় এটা সাধারণ সর্দি কাশি। বেশিরভাগই করোনা টেস্ট করাতে আগ্রহী নয়। ভ্যাকসিন সংকট নিয়ে সরকার উদ্বিগ্ন না হওয়ার এটাও একটা কারণ। এর আগে জাতিসংঘ এক বিবৃতিতে শঙ্কা জানিয়ে বলে, বিশ্বের 113টি দেশই করোনার কোনো ভ্যাকসিন পাবে না। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নতুন করে গোলাগুলির পর আবারও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা জোরালো হচ্ছে ইউক্রেন রাশিয়া সীমান্তে। মঙ্গলবার 2 সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে কিয়েভ। পূর্বাঞ্চলের সীমান্তে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের লড়াই চলছে 2014 সাল থেকে। তবে গত কয়েকদিনে উত্তেজনা বেড়েছে। ইউক্রেনের অভিযোগ, হঠাৎ সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে মস্কো। 7 বছর আগে ওই অঞ্চলে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ নেয় মস্কো। নতুন করে ইউক্রেন সীমান্তে মস্কোর তৎপরতায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা বিশ্ব। এই অবস্থায় দ্রুত সামরিক জোট নেটোর সদস্যপদ দেওয়ার দাবি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বলছে এই বিষয়ে জোটগত সিদ্ধান্ত নেবে নেটো।
দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ জানিয়ে আসছে ইউক্রেন। আমাদের সাথেও এ বিষয়ে আলোচনা করেছে। ইউক্রেনকে অস্থিতিশীল করতে রাশিয়ার তৎপরতার নিন্দাও জানাই আমরা, কিন্তু সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার একান্তই ন্যাটোর। মেক্সিকোর সোনোরো এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 16 আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় 14 জন। স্থানীয় প্রশাসন জানায় নোশে বুয়েনা স্বর্ণখনির শ্রমিকদের বহন করছিল যানগুলো, যার একটি ছোট আকারের ভ্যানের মতো বাস। বলা হচ্ছে নিহতদের সবাই সেই যানটিতেই ছিলেন। হতভাগ্যদের 3 জন পুরুষ, বাকি সবাই নারী। নিহতরা সবাই মেক্সিকোর নাগরিক, এমনটাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের সান ফ্রান্সিসকোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় যান চলাচল। মাঝসাগরে তীব্র ঝড়ের কবলে পড়া একটি জাহাজ থেকে নাটকীয়ভাবে 12 নাবিককে উদ্ধার করেছে নরওয়ে। মঙ্গলবার রোমাঞ্চকর ওই উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। সোমবার নরওয়ে উপকূলের কাছাকাছি সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নেদারল্যান্ডসের জাহাজ এমস লিফট হেনরিকা। জার্মানি থেকে নরওয়েগামী জাহাজটির মূল ইঞ্জিনের সাথে বিচ্ছিন্ন হয় সব সংযোগ, যার কারণে নাবিকও নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না নৌযানটি। এ অবস্থায় জরুরি সহায়তার আবেদন জানান 12 নাবিক। ঝড়ের তীব্রতায় জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কায় উত্তাল সাগরে লাফিয়ে পড়েন 4 জন। পরে নরওয়ের কোস্ট গার্ডের হেলিকপ্টার সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়। এখন এমস লিফট হেনরিকা নাবিকহীন অবস্থায় সাগরে ভেসে বেড়াচ্ছে। এটি ডুবে গেলে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। জাহাজটিতে 350 টন জ্বালানি তেল এবং 50 টন ডিজেল রয়েছে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।